আমাদের আজকের গল্প খেলাঘর বাঁধতে লেগেছি। কলমে মিঠু রায় চক্রবর্তী। স্নান করে নিজের ঘরে চুপচাপ বসে আছে শ্রীমতী। জানালা দিয়ে পাশের দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেতের দিকে তাকিয়ে দেখছে। চোখে নেমে আসছে এক গভীর প্রশান্তি। জানালা দিয়ে মৃদু মন্দ সমীরণ এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তাকে। আরামে চোখ বুজে আসছে তার। বারান্দায় রাখা আরাম কেদারায় চোখ বন্ধ করে, মাথাটা এলিয়ে দেয় সে। পাশের ঘরে মিউজিক সিস্টেমে তখন বাজছে খেলাঘর বাঁধতে লেগেছি, আমার মনেরও ভিতরে খেলাঘর বাঁধতে লেগেছি, কত রাত তাই তো চেয়ে গেছি, বলবো কি তোরে খেলাঘর বাঁধতে লেগেছি। গানটা শুনতে শুনতে ভাবনার অতলে তলিয়ে যায় শ্রীমতী। সত্যি তার জীবনটা একটা খেলাঘরই তো। আর দুদিন আগেই তার খেলাঘরের পরিসমাপ্তি ঘটেছে। দিন দুই আগে মারা গেছে বিজন, শ্রীমতীর স্বামী। সে সদ্য বিধবা হয়েছে। এতদিনের জীবনসঙ্গী মানুষটা মারা গেল, তাও চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি শ্রীমতীর। নিজের ক্লান্ত শরীরটা টেনে টেনে শেষ কর্তব্য করে গেছে। একে একে বিজনের ব্যবহার করা সব জিনিসপত্রগুলো টেনে উঠোনে বের করে দিয়েছে। নিজের ভাসুরপো অতনুকে মৃদুস্বরে বলেছে, তোর কাকা আর সব জামা কাপড় ব্যবহার্য জিনিসপত্রগুলো সব নিয়ে যা তনু, শ্মশানে দিয়ে দিস, কি হবে আর এগুলো রেখে। নীরবে ছোট মার কথা মতো কাজ করেছে অতনু। তার এত নিষ্প্রিয় ভাব বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনরা কেউ মেনে নিতে পারেনি। বড় ননদ জোরে জোরে কাঁদতে কাঁদতে বলেছে, আমার ভাইটাকে কেমন সেবা যত্ন করতে ছোট বউ, সেবা যত্ন করে আর কয়েকদিন বাঁচিয়ে রাখতে পারলে না? তাহলে তোমাকে 56 বছর বয়সে বিধবা হতে হতো না, শাঁখা সিঁদুর পড়তে পারতে। ভাইটা আমার বেঁচে থাকতো আর তুমিও মাছ মাংস খেয়ে সধবা থাকতে পেতে। আবার 5 জন মহিলা একমাথা হয়ে আলোচনা করেছে। দেখছো দেখছো, স্বামী মারা গেল, তবু ছোট বউয়ের কোনো শোকতাপ নেই। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল না। পাষাণ মহিলা। আবার একজন বলে, শেষের দিকটায় বিজনের তো ঠিকমতো সেবা যত্নই করতো না, সারাদিন বসে বসে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে গান শুনত। ওদিকে বিজন ঠাকুরপো ডেকে ডেকে হয়রান। ছোট বউ তো মনে মনে চাইতো বিজন ঠাকুরপো মারাই যাক, কি অসতী মহিলা। অন্যজন বলে, আমি হলে বাবা বুক দিয়ে স্বামীকে আগলে রাখতাম। কথায় বলে, মেয়েদের স্বামীর সবচেয়ে বড় সম্পদ, পতি সেবাই সতীর ধর্ম। তা এখন কি এসব কেউ মানে মেজদি? কেউ মানে না। এখনকার মেয়েরা স্বামীকে লেজ নাড়া কুকুর বানিয়ে রাখে। যেমন হয়েছে আমার ছেলেটা, বউয়ের কথায় উঠে বসে। দুঃখের কথা কাকে বলবো মেজদি, বৌমা মহারানী তো আমাকে গ্রাহ্যই করে না। একজনের দুঃখের খবরে কেউ সহানুভূতি দেয়, কেউ বা আবার মনে মনে ভীষণ খুশি হয়। উপস্থিত একজন আত্মীয় সাত তাড়াতাড়ি বলে, আমার বৌমা কিন্তু এমনটি নয় বৌদি, আধুনিক যুগের মেয়ে, ঘরেও ওইসব চুড়িদার নাইটি পরে থাকে, শাড়ি একদমই পরতে পারে না। তবে মেয়েটার মনটা খাঁটি সোনা, আমাকেও শ্বশুরকে খুবই সেবা যত্ন করে ন বৌদি। মহিলা মহলের আড্ডা এইভাবেই এক থেকে অন্য আরেককে কেন্দ্র করেই চলতে থাকে। সব কিছু শুনেও না শোনার ভান করে চুপ করে নিজের ঘরে উঠে চলে আসে শ্রীমতী। তার দুঃখের খবর আর কেউ রাখে না, আর সব জানলেও এদের কাছ থেকে সহানুভূতির আশা করা বৃথা। বিজন চলে যাওয়ার পর একটা বিরাট পাষাণ ভার বুক থেকে নেমে গেছে তার। মনে মনে ভেবেছে, যাক, অবশেষে মুক্তি মিলল দীর্ঘ 35 বছরের বিষাদময় দাম্পত্য জীবন থেকে। তাই কান্নার থেকে বরং ভীষণ রকমের মানসিক শান্তি পেয়েছে সে। আরাম কেদারে চোখ বুজে একটু ঝিমুনি চলে এসেছিল তার, আর ঘুমের ঘোরে শ্রীমতী পৌঁছে গেছে তার শৈশবের সোনালি দিনগুলোতে। তারপর বুঝলে দিদি ভাই, পাষাণপুরীর একটা সুসজ্জিত কক্ষে সোনার পালঙ্কে রাজকন্যা ঘুমিয়েছিল। রাজপুত্র গিয়ে সোনার কাঠি রাজকন্যার শিয়রে স্পর্শ করিয়ে তার ঘুম ভাঙালো।
আর রাজকুমারের জাদুদণ্ডে স্পর্শে পুরো পাষাণপুরীতে প্রাণ সঞ্চার হলো। রাজা, রানী, প্রজারা, সৈন্য, সামন্ত সব পাথর থেকে মানুষে পরিণত হলো। সবার তখন কি আনন্দ! তারপর এক শুভদিন দেখে রাজামশাই রূপকুমারীর সঙ্গে রাজপুত্র চন্দ্রকুমারের বিবাহ দিয়ে দিলেন। নিজের প্রিয়তমা পত্নী রূপকুমারীকে পক্ষীরাজের পিঠে চাপিয়ে নদী, পাহাড়, সমুদ্র পেরিয়ে চন্দ্রকুমার ফিরে এলো তার নিজের রাজ্য চন্দ্রপুরীতে। দীর্ঘদিন পর রাজা রানী তাদের পুত্র পুত্রবধূকে ফিরে পেলেন। তারপর সেখানে তারা দুজনে সুখে শান্তিতে ঘর সংসার করতেই লাগলো। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়লো। ও দাদু, দাদু গো দাদু, আমিও চন্দ্রকুমারকে বিয়ে করব। চন্দ্রকুমার কত ভালো, কত সাহসী, আমারও চন্দ্রকুমারের মতো বর চাই। দাদুর কাছে আবদার করতো ছোট্ট শ্রীমতী। হা হা করে হাসতে হাসতে দাদু বলতো, ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে, তোমার জন্য আমি সারা রাজ্য খুঁজে পেতে রাজকুমার নিয়ে আসবো। রাজকুমার ছাড়া আমার দিদি ভাইয়ের আমি বিয়ে দেব না। শৈশবের স্বপ্ন বাস্তবের মাটিতে ঠোক্কর খেয়ে ভেঙে গিয়েছিল। উপরন্তু নিয়তি নির্মমভাবে পরিহাস করেছিল শ্রীমতীর সঙ্গে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই বাবা মারা যায় শ্রীমতীর। 4 কন্যা নিয়ে তখন দিশেহারা তার মা। সেই সময় মায়ের পাশে এসে দাঁড়ায় শ্রীমতীর মামারা। নিজের বোন এবং ভাগ্নিদের কোনো রকম অসুবিধা হতে দেয়নি তারা। মামারা তখন হন্যে হয়ে বড় ভাগ্নি শ্রীমতীর জন্য পাত্র খুঁজছে। সেই সময় ঘটক মারফত সুদূর বর্ধমান থেকে একটা সম্বন্ধ আসে তার। বর্ধমানের ধনাঢ্য ব্যক্তি শ্রী কেনারাম বাগচির ছোট ছেলে বিজন বাগচি পাত্র। কেনারাম বাগচির বর্ধমানে বেশ বড় মিষ্টির দোকান আছে। বংশ পরম্পরায় তারা মিষ্টান্ন প্রস্তুত করেন। বর্ধমান শহরে একটা, পানাগড়ে একটা, দুটো বড় বড় মিষ্টির দোকান তাদের। একটা দেখেন স্বয়ং কেনারাম বাগচি, আর একটা তার বড় পুত্র সুজন বাগচি দেখাশোনা করে। পাত্র বিজন তার বাবার সঙ্গে দোকানেই বসে। বর্ধমান শহরে তাদের বড় দোতলা বাড়ি, নিজেদের গাড়ি, আধুনিক জীবনের সব সুখ সুবিধা বর্তমান। এত বড়লোক সম্ভ্রান্ত পরিবার থেকে শ্রীমতীর সম্বন্ধ আসাতে হাতে চাঁদ পান শ্রীমতীর মা ও মামারা। বর্ধমান থেকে নিজেদের গাড়িতে বিজনের বাবা, মা, দাদা, বৌদি সবাই শ্রীমতীকে দেখতে আসে। পাত্র না আসাতে একটু মন খারাপ হয়ে যায় রত্নাদেবীর, শ্রীমতীর মায়ের এবং মামাদের। কিন্তু পাত্রপক্ষ বলে তাদের ছোট ছেলে দোকান ব্যবসা দেখাশোনা করছে, আর তাদের পছন্দই ছেলের পছন্দ। পাত্রপক্ষের এক দেখাতেই শ্রীমতীকে পছন্দ হয়ে যায়। পরে পাত্রপক্ষের কথা মতো বর্ধমানে পাত্র দেখতে এবং তাদের বাড়িঘর দেখতে যান শ্রীমতীর বড় মামা ও ছোট মামা। ছেলে এবং তার পরিবার দেখে এসে পাত্রের ভূয়সী প্রশংসা করেন তারা। বুঝলি রত্না, বিজনরা বিরাট বড় লোক, কি বড় বড় মিষ্টির দোকান। ওকে দোকান না বলে শাড়ির মতো মিষ্টির শোরুম বলাই ভালো। স্ত্রীর আমাদের খুব ভাগ্য ভালো, মেয়ে আমাদের রাজরানী হয়ে থাকবে। ও দাদা, তা ছেলে কেমন দেখলে বলো তো? ছেলেই তো আসল। বিজন খুব সুন্দর দেখতে, ফর্সা, লম্বা, একদম রাজপুত্রের মতো চেহারা। তবে কথা একটু কম বলে, আমাদের সঙ্গে ওই একটা দুটোই কথা বলেছে। ওর দাদা সুজন্ত বলল, ভাই ছোট থেকেই একটু গম্ভীর প্রকৃতির। প্রাথমিক পছন্দ হওয়ার পর পাত্রের বাড়ি থেকে বিয়ের জোর তাড়া লাগায়। আষাঢ় মাসের প্রথম সপ্তাহে শ্রীমতীকে দেখতে এসেছিল বিজনের পরিবার, আর শ্রাবণের প্রথম সপ্তাহে বিয়ের দিন ঠিক হয়েছে শ্রীমতীর। পাত্রপক্ষের যুক্তি ছিল সামনে ভাদ্র, আশ্বিন, কার্তিক, 3 মাস বিয়ের তারিখ নেই, তাই শ্রাবণ মাসেই বিয়ে হবে, দেরি করে লাভ কি। একটু কিন্তু কিন্তু করেছিল রত্নাদেবী। এত তাড়াতাড়ি কিভাবে সব ব্যবস্থা হবে এই ভেবেই খুব চিন্তিত হয়ে পড়েছিল সে। কিন্তু পাত্রপক্ষের কোনো দাবি দাওয়া নেই, একদম বিনা পণে সামান্য অনুষ্ঠান করে বিয়ের কাজটা সমাধা করতে চায় তারা। রত্নাদেবী তাও কুতকুত করেছিল, এত দূরে মেয়েটার বিয়ে হচ্ছে, আবার এত তাড়াতাড়ি হচ্ছে, আর একটু সময় নিলে হতো না দাদা? আর একটু ভালো করে খোঁজখবর করতাম। বোনের কথা শুনে ধমকে উঠেছেন স্বপনবাবু।
শ্রীমতীর বড় মামা। ওদের কথা মতো না চলে যদি সম্বন্ধটা ভেঙে দেয়, তাহলে তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলা হবে। এত বড়লোক পরিবার, ভালো ছেলে আর পাবি, তারপর কিছুই দিতে হচ্ছে না। এরপর তোর আরও 3টে মেয়ে আছে, ভুলে যাস না। এক শ্রাবণের সন্ধ্যায় ফুল সাজানো বড় গাড়ি করে এসেছিল শ্রীমতীর রাজপুত্র। বিয়ে করে শ্রীমতীকে নিয়ে চলে গিয়েছিল সুদূর বর্ধমান শহরে। হঠাৎ শাকের শব্দে সচকিত হয়ে উঠে বসে শ্রীমতী। সন্ধ্যা হয়ে গেছে। সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। এখনই তাকে রান্নাঘরে গিয়ে বিজনের জন্য চা বানাতে হবে। তাড়াতাড়ি আরাম কেদারা থেকে উঠেই মনে পড়ে বিজন আর নেই। অথচ একটু আগেই বড় বেশি বিজনকে স্বপ্নে দেখেছিল সে। আবার পুরনো কথা মনে পড়ে যায় তার। মাত্র 21 বছর বয়সে বিয়ে করে এই ঘরটায় প্রথম পা রেখেছিল শ্রীমতী। বিয়ের পরে বেশ কিছু জিনিস অস্বাভাবিক ধরা পড়েছিল তার চোখে। ফুলসজ্জার রাতের কথা এখনো মনে পড়ে তার। অন্যান্য ফুলসজ্জার অনুষ্ঠানের মতো তার ঘরের খাট বিছানা ফুল দিয়ে সাজানো হয়নি। ছোট ননদ তার কানে কানে বলেছিল, আমার ছোটদা একটু অন্য প্রকৃতির মানুষ, ফুল টুল এসব পছন্দ করে না, তুমি একটু মানিয়ে নিও ছোট বৌদি। বড় ননদ বড় যা উপদেশ দিয়েছিল, নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক না কেন তা ঘরের 4 দেওয়ালের মধ্যেই রাখবে। কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক বাইরে প্রকাশ্যে আনবে না। আমাদের বিজন একটু অন্য ধরনের, ওর মন বুঝে চলা ও মানিয়ে চলার দায়িত্ব তোমার। এদের সকলের কথা শুনে ভীষণ ঘাবড়ে গিয়েছিল সে। দুরু দুরু বক্ষে স্বামীর জন্য ফুলহীন ঘাটেই অপেক্ষা করছিল। হঠাৎ বিজনকে নিয়ে ঘরে ঢুকে তার বড় ভাসুর সুজন। বড় ভাসুরকে দেখে লজ্জায় চমকে ওঠে শ্রীমতী। ভাইয়ের দিকে তাকিয়ে কড়া গলায় সুজন বলে, বৌমা, আজ থেকে এই ঘরে তোর বিছানায় শোবে। ওর যেন কোনো অসুবিধা না হয়। বৌমার কিছু কষ্ট হলে জানিস তো তোকে কি করব। আমি বেরিয়ে গেলে ঘরের দরজাটা বন্ধ করে দিবি। ভয় ভয় মাথা নাড়ে বিজন। তারপর বড় ভাসুরের কথা মতো গিয়ে ঘরের দরজা বন্ধ করে। শ্রীমতীর দিকে তাকিয়ে বলে, তুমি একটু সরে বসো, এখানে আমি ঘুমাবো। বলেই বিছানার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত বিনিদ্র কাটে শ্রীমতীর। মনে মনে গভীর সন্দেহ হয়, বিজন কি পাগল? এত অস্বাভাবিক ব্যবহার কেন তার? বিয়েতে এদের বাড়িতে এত কম আত্মীয় স্বজন কেন এসেছে? শুধু 2 ননদ নন্দাই আর যা ভাসুর 2টো গাড়ি করে তাদের বাড়ি গিয়েছিল বিয়ে দিতে। কোনো বরযাত্রী নিয়ে যায়নি। বিয়ের সময় বিজনের সঙ্গে সব সময় তার ভাসুর সুজন ছিল। সুজনের কথা মতোই বিজন বিয়ের সব কাজ করে গেছে। এখন ঠান্ডা মাথায় বিয়েটা ভাবতেই কেমন অবাক লাগে তার। অথচ বিয়ে ঠিক হবার পর এই বিজন ফোনে তার সঙ্গে অনেক কথাই বলেছে, কিন্তু তার আজকের ব্যবহার ভীষণ অন্যরকম। বিয়ের পর থেকে তার সঙ্গে একটা কথাও বলেনি সে। তাহলে এতদিন ফোনে সে কার সাথে কথা বলতো? শ্রীমতীর মাথাটা ঘুরে যায় এসব ভেবে। অষ্টমঙ্গলায় বাপের বাড়িতে একটা দিন ছিল সে। তাদের সাথে আবার তার 2 ননদ নন্দাই গিয়েছিল। শ্রীমতীর মনে হয়েছিল তাকে যেন সবসময় পাহারায় রেখেছে 2 ননদ, আর বিজনকে পাহারায় রেখেছে 2 নন্দাই। মাকে বিশেষ কিছু বলতে পারেনি সে। তবে শ্বশুরবাড়িতে মাস 2 থাকতে থাকতেই পুরো বিষয়টা বুঝে গিয়েছিল শ্রীমতী। বিজন একজন মানসিক রোগী। মাঝে মাঝে মাথা গরম হয় তার। বর্তমানে মানসিক রোগের ডাক্তার দেখায় নিয়মিত। প্রত্যেক দিন ওষুধ খেতে হয়। আর মাঝে মাঝেই মাথা গরম হলে তাণ্ডব করে। তখন বাড়ির সবাইকে মারধর করে, আছড়ে কামড়ে দেয়, জিনিসপত্র ভাঙাচোরা করে। তখন হাল ধরে সুজন। ঘরে বন্ধ করে নির্মমভাবে ভাইকে প্রহার করে। তারপর চড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে রাখে। এজন্য দাদাকে জমের মতো ভয় করে বিজন। দাদার কথার অবাধ্য হয় না। নিজের স্বামী সম্বন্ধে এই সত্য কথাগুলো জেনে পায়ের তলা থেকে মাটি সরেছে শ্রীমতীর। বিয়ের পর নতুন সংসার করার স্বপ্ন তার বালির ঘরের মতো ধসে পড়ে। নিজের স্বপ্নে রাজপুত্রের এই পাগলামিটা মেনে নিতে পারেনি শ্রীমতী। কড়া গলায় প্রতিবাদ করেছিল, আপনারা কেন এমন করলেন আমার সাথে?
আমার জীবন নিয়ে কেন খেলা করলেন বলুন? কেন আপনার পাগল ছেলের সাথে আমার বিয়ে দিলেন? বিজনের মা আভা দেবী কেঁদে বলেছিল, আমার ছেলেটা সবসময় পাগলামি করে না মা, মাঝে মাঝে মাথা গরম হয়। আমি তোমার শ্বশুর বুড়ো হচ্ছি, ছোট ছেলেটাকে আমার কে দেখবে, কে ওর সেবা যত্ন করবে? তাই ওর বিয়ে দিলাম মা। তুমি পারবে না মা তোমার ভালোবাসা দিয়ে বিজনকে আমার আগলে রাখতে? স্বার্থপর এই মহিলার কথার কোনো উত্তর দেয়নি শ্রীমতী। বাপের বাড়িতে গিয়ে মামাদের সব বলে সে। এসব শুনেই মামারা এ বাড়িতে এসে কেনারাম বাবুকে চেপে ধরেন। বিচক্ষণ ব্যবসায়ী কেনারাম বাবু বলেন, বিয়েটা যখন হয়ে গেছে বেয়াই মশাই, তখন কি আর করা যাবে? এখন বৌমা আর ওর পরিবারের সব দায়িত্ব আমার। আমার দোকানটা আমি বিজন ও ছোট বৌমা দুজনের নামে লিখে দিচ্ছি। ছোট বৌমা এ বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে বেয়াই মশাই, আর আমরা বর্ধমান কলকাতার বড় বড় ডাক্তার দিয়ে বিজনের চিকিৎসাও করাচ্ছি। প্রয়োজনে দক্ষিণ ভারতে নিয়ে যাব। আমরা সব রকম চেষ্টা করছি। ডাক্তারবাবুরা বলেছেন বিজন আমাদের ভালো হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরুন। বৌমাকে বুঝিয়ে এ বাড়িতে পাঠিয়ে দিন। রত্নাদেবী কপাল চাপড়ে কেঁদেছিল। পরে মামারা মামিরা মা সবাই বসে সিদ্ধান্ত নিয়ে শ্রীমতীকে পুনরায় শ্বশুরবাড়িতে পাঠালো স্থির করে। মা তাকে বলেছিল, বিয়ের পরও তুই এ বাড়িতে এসে থাকলে লোকে কি বলবে বললো তো শ্রী? তোর আরও 3টে বোন আছে, তাদের কি হবে? আমার অবস্থাও তো ভালো নয়, আর জামাই বাবা জীবন তো পুরো পাগল নয়। বেয়াই মশাই বড় বড় ডাক্তার দেখাচ্ছেন, একদিন ঠিক হয়ে যাবে। তুই একটু ধৈর্য ধরে থাক আর শ্বশুর ঘরে ফিরে যা মা। মামারাও বলেছিল, চলে যা মা ওখানে, ধৈর্য ধরে মানিয়ে গুছিয়ে থাক। হাজার হোক বিয়ে হয়ে গেছে তো, এখানে কিভাবে থাকবি তুই? পরিস্থিতির চাপে পড়ে শ্বশুরবাড়িতে ফিরেছিল শ্রীমতী। কেনারাম বাবু নিজে গাড়ি নিয়ে এসে ছোট বৌমাকে নিয়ে গিয়েছিল। এবারের সবাই তাকে ভীষণ ভালোবাসত, কোনো কিছুর অভাব অভিযোগ করতে দিত না। শ্বশুরমশাই তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং তিনি তার নিজের কথা অক্ষরে অক্ষরে পালনও করেছিলেন। নিজে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে টাকা পয়সা খরচ খরচা করে শ্রীমতীর পরের 3 বোনের ভালো ঘরে ভালো পাত্রে বিয়ে দিয়ে দিয়েছিলেন। শ্রীমতীর হাতে প্রতি মাসে হাত খরচের জন্য 1010 টাকা তুলে দিতেন। সে মাকে কিছু টাকা পাঠাতো আর নিজের ইচ্ছা মতো খরচ খরচা করত। এ বাড়িতে শাড়ি গয়নাগাটি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তার। কিন্তু নারী চিরাচরিত সংসার তৈরির বাসনা অপূর্ণই রয়ে গেছে। অনেক ডাক্তার দেখানো সত্ত্বেও বিজন কোনোদিনই স্বাভাবিক হয়নি। তাই তার সঙ্গে কোনোদিনই কোনো দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠেনি শ্রীমতী। একসঙ্গে থাকতে থাকতে বিজনের সঙ্গে অবশ্য বন্ধুত্ব হয়ে গিয়েছিল তার। এক সময় বিজন পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। সব ব্যাপারই তার শ্রীমতীকে চাই। তার মাঝে মাঝে পাগলামি উঠলে সামলাতে পারে না শ্রীমতী, তখন সুজনকে এগিয়ে আসতে হয়। শ্রীমতীর ভাগ্য ওই রাজপুত্রের সঙ্গে পুত্র কন্যা নিয়ে সুখের সংসার করার বাসনা অপূর্ণই রয়ে যায়। সামাজিকভাবে বিয়ে করা স্বামীকে নিয়ে পুতুল খেলার খেলাঘর খেলতে বসে সে। দীর্ঘদিন ধরে কড়া ডোজের ওষুধপত্র ঘুমের ওষুধ খেয়ে খেয়ে সুস্থ হওয়ার পরিবর্তে নার্ভের অসুখ দেখা দেয় বিজনের। তখন স্বামীকে স্নান করানো, চুল আছড়ে দেওয়া, জামা কাপড় পরিয়ে দেওয়া, খাবার খাইয়ে দেওয়া, ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া সবই করতে হতো তাকে। স্বামীকে নিয়ে এ বাড়িতেই থাকতো সে, ভীষণ অভিমানে, আর মায়ের কাছেও যেতে চায় না। সে মনে করত মা তাকে বলি দিয়ে বাকি মেয়েদের সুখ স্বাচ্ছন্দ্য কিনেছিল, আর বড়লোক শ্বশুরমশাই টাকার বিনিময় ও বিনা বিবাহের নামে তার অসুস্থ ছোট ছেলেটার জন্য সর্বক্ষণের বিশ্বস্ত আয়া কিনেছিল। দুপক্ষের বেচা কেনার মাঝে পড়ে শ্রীমতীর জীবনটা শেষ হয়ে গিয়েছিল। দীর্ঘ 35 বছরের বিবাহিত জীবনের খেলার শেষে বিজনের মৃত্যু তাকে মুক্তি এনে দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে। আজ নিজেকে বড্ড নির্ভার মুক্ত মনে হচ্ছে তার। বিজনের পারলৌকিক কাজ সব মিটে গেছে, আত্মীয় কুটুম্বরাও সব চলে গেছে। সবাই টেবিলে বসে জল খাবার খাচ্ছে।
এমন সময় সম্পত্তির সব দলিলপত্র বের করে ঘরে আসে শ্রীমতী। বড় ভাসুর সুজানকে উদ্দেশ্য করে বলে, দাদা, এতদিন ধরে আমি আপনার ভাইয়ের প্রতি, এই সংসারের প্রতি আমার সব কর্তব্যই সম্পন্ন করেছি। এরপর আপনারা আমাকে ছুটি দিন। এটা আপনার ছোট ভাইয়ের দোকানের দলিল, যার অর্ধেক অংশ আমার ছিল। এইসব আমি আমার পুত্র প্রতিম অতনুকে দান করে দিচ্ছি। আমার নিজের কোনো সন্তান নেই, কিন্তু অতনু আমাকে কখনো সন্তানের অভাব করতে দেয়নি। কাকার দায় দায়িত্ব শেষ কর্তব্য সব অতনুই করেছে। আমি এইসব আপনাদের হাতে ফিরিয়ে দিয়ে আমার গুরুদেবের আশ্রম মায়াপুরে চলে যেতে চাই। অতনু বাবা, তুই শুধু মাসে মাসে আমাকে কিছু করে টাকা পাঠাস, আমার আর কিছু চাই না। শ্রীমতীর কথা শুনে খুব ভেঙে পড়েন। সুজন বাবু ধরা গলায় বলেন, তোমার কাছে আমাদের অপরাধের সীমা পরিসীমা নেই বোন। আমরা সবাই মিলে স্বার্থপরের মতো তোমার জীবনটা শেষ করে দিয়েছি। এই অপরাধবোধের কোনো ক্ষমা নেই। এই শেষ বয়সে আমাদের আর অপরাধী করো না বোন। এটা তোমার বাড়ি, তুমি এখানেই থাকো। বড় দাদার এই একটাই অনুরোধ রাখো। ছোট ননদ কেঁদে ওঠে, তোমাকে কোথাও যেতে দেব না ছোট বৌদি। মাঝে মাঝে একটু কটু কথা বলে ফেললেও ছোটটার জন্য সারা জীবন তুমি যা করেছো তার কোনো তুলনা হয় না। এটা তোমার ঘর, তোমার সংসার, এখান থেকে তুমি কোথায় যাবে? ম্লান হেসে শ্রীমতী বলে, ঘর নয়, পুতুল খেলার খেলাঘর বলো ছর্দি। আজ আমার খেলাঘরের খেলা যে সাঙ্গ হয়েছে ছর্দি। সংসার থেকে মুক্তি চাই আমি। পিছন থেকে শ্রীমতীকে জড়িয়ে ধরে অতনু বলে, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে ছোট মা? তোমাকে আমি কোথাও যেতে দেব না, আঁচল টেনে ধরে রাখবো। বড়জা বলে, তোর ছেলেকে ছেড়ে কোথায় যাবে শ্রীমতী? সংসার থেকে মুক্তি বললেই কি মুক্তি হয় বোন? এখনো ছেলের বিয়ে দিতে বাকি আছে, নাতিপুতির মুখ দেখা বাকি আছে, জীবন থেকে এখনো অনেক কিছু পাওয়া বাকি আছে তোর। এদের ভালোবাসা ডুকরে কেঁদে ওঠে শ্রীমতী। এই ছোট ছোট প্রাপ্তিগুলোর জন্যই এখনো সে বেঁচে আছে। গর্ভধারিণী না হয়েও সে অতনুর মা। সে কোন ছোটবেলা থেকে ছেলেটা ছায়ার মতো তার বুকে লেপ্টে আছে। ছেড়ে যাব, মুক্তি চাই বললেই কি আর মুক্তি হয়? না, ছেড়ে যাওয়ার সময়। সংসারের বাঁধন সে যে বড় মায়ার বাঁধন। বিজনের বাৎসরিক হওয়ার পরেই অতনুর জন্য জোর কদমে পাত্রী খুঁজতে বের হয় শ্রীমতী। ছেলের মা হিসেবে নতুন বৌমা নিয়ে ঘর করার সুখ, নাতিবৌতিকে বুকে চেপে ধরে রূপকথার গল্প বলার সুখ, এই ছোট ছোট সুখগুলো কুড়িয়ে কুড়িয়ে নিজের আঁচলে বেঁধে নিতে চায় সে। মানুষ তো এমনই অনেক আশায় বাঁচে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।